আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে টপিকটা নিয়ে আমরা আজকে দেখব সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশনস, যেটা জিআরই ভার্বাল এর অনেকে এই টপিকটা নিয়ে ভয় পেয়ে থাকে। তো এইখানে এই টপিকটাতে আসলে কি হয়? মানে বেসিক্যালি আপনাকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া থাকবে। আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আপনাকে একটা ছোট্ট এরকম প্যাসেজ দিয়ে দেওয়া থাকবে। ছোট প্যাসেজ বা বড় প্যাসেজ, ইট ডিপেন্ডস। প্যাসেজ দিয়ে দেওয়া থাকবে এবং ওই প্যাসেজের উপর ভিত্তি করে থাকবে আপনার কোয়েশ্চেনস। ওকে? যেমন এইখানে দেখেন এরকম একটা প্যাসেজ, এটা হচ্ছে একটা শর্ট প্যাসেজ বা আ বলতে পারেন মিডিয়াম লেভেলের একটা প্যাসেজ। ঠিক আছে? মানে আপনার তো এইখানে আরকি এরকম একটা প্যাসেজ দিয়ে দেওয়া থাকবে এবং ওইটা দেখেন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এবং এই প্রশ্নের উপর আছে ৫ টা অপশনস। যেটা কারেক্ট অ্যান্সার সেখানে আপনি টিক চিহ্ন দিবেন। ঠিক আছে? সেটাতে আপনি ক্লিক করবেন। যখন রিয়াল জিআরই এক্সামটা যখন আপনি দিবেন। ওকে? তো এইখানে এরকম প্রবলেম সলভ করার জন্য অনেক রকম ট্যাকটিক আছে। ঠিক আছে? কি করে সলভ করতে হয় নাকি না করতে হয় এরকম। তো আমরা আজকে কয়েকটা প্রবলেম সলভ করব। ইন শর্ট আরকি আপনাকে দেখাবো যে কি করে এরকম প্রবলেম সলভ করতে হয়। ইন শর্ট আরকি। ওকে? ইট ইস আ ভেরি শর্ট ক্লাস, শর্ট লাইভ ক্লাস। সো we will show today যে আপনাকে কি করে আ এরকম প্রবলেম সলভ করতে হয়। তো ১ম এ আমরা আসি যে আ প্যাসেজটা আমরা একটু পড়ি এবং এনালাইজ করি। ঠিক আছে? যে প্যাসেজে আসলে কি বলা হচ্ছে। তো ১ম এ আসি, পড়ি আমরা। এখানে বলা হচ্ছে, since the Hawaiian Islands has never been connected to other land masses, the great variety of plants in Hawaii must be a result of the long distance dispersal of seeds, a process that requires both a method of transport and an equivalence between the ecology of the source area and that of the recipient area. তো দেখেন এখানে মানে প্রত্যেকটা প্যাসেজই যখন আপনি পড়বেন দেখবেন যে মানে অনেকগুলো ওয়ার্ড থাকে যেগুলো খুবই টেকনিক্যাল, বা প্যাসেজটা হয়তো খুবই টেকনিক্যাল, মানে হয়তো সায়েন্স রিলেটেড কোনো টপিক নিয়ে আসছে বা হচ্ছে কোনো মিউজিক রিলেটেড কোনো, যেটা হয়তো আপনার ধারণা নেই এরকম টপিক থেকে আসছে। তো এরকম প্যাসেজে অবশ্যই যেটা আপনার ১ম জিনিস যেটা আপনি করবেন না সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস একদম অক্ষরে, অক্ষরে বোঝার চেষ্টা করবেন না। জিআরই কোয়েশ্চেনস আর নট বিল্ড যে আপনি একদম পুরোপুরি একদম প্রত্যেকটা ওয়ার্ড অক্ষরে, অক্ষরে বুঝবেন। ওকে? সো এরকমভাবে আপনি বুঝারও চেষ্টা করবেন না প্রত্যেকটা অক্ষরে, অক্ষরে। প্যাসেজটা আসলে কি বলছে মেইন আইডিয়াটা নিজের মধ্যে একটু সহজ করে বুঝার চেষ্টা করবেন। ওকে? মেইন আইডিয়াটা একদম আ পুরোপুরি খুঁটিনাটি সবই বুঝতে হবে যে তা না। বাট মেইন আইডিয়াটা বুঝলেই আপনার হবে। ওকে? সো আমরা একটু আসলে বোঝার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে হাওয়াইয়ান আইল্যান্ডস, ওকে? ইট ইস নট কানেক্টেড টু আদার ল্যান্ড masses, মানে অন্য ল্যান্ডের সাথে কানেক্টেড না। সো এতগুলা যে প্ল্যান্ট আছে হাওয়াইতে, এতগুলা যে গাছ আছে তাহলে কি করে আসলো? আসলে হচ্ছে লং ডিসট্যান্স ডিসপার্সাল অফ সিডস। সিডস গুলাই হয়তো অন্য ল্যান্ড মাস থেকে এখানে ট্রান্সফার হয়েছে। ওকে? মানে আ হাওয়াইয়ান আইল্যান্ডস এ ট্রান্সফার হয়েছে। কোনভাবে যেকোনোভাবে ট্রান্সফার হয়েছে। সো কি করে ট্রান্সফার হয়েছে? তো এখানে বলছে it requires both a method of transport and an equivalence between the ecology of the source area and that of the recipient area. সোর্স এরিয়া মানে কি? যেখান থেকে জিনিসপত্র আসে সেটাকে বলি আমরা সোর্স এরিয়া। আর রিসিপিয়েন্ট মানে হচ্ছে প্রাপক আরকি। যে মানে যারা পায় আরকি তাদেরকে বলি আমরা রিসিপিয়েন্ট। একটা সোর্স আর একটা রিসিপিয়েন্ট। ওকে? সো দেখেন এখানে বলা হচ্ছে যে প্রথমত যে হাওয়াইয়ান আইল্যান্ডস মেইনল্যান্ডস এর সাথে খুব একটা কানেক্টেড না। ওকে? সো এত যে ভ্যারাইটিস অফ প্ল্যান্টস হাওয়াইয়ান আইল্যান্ডস এ আছে, ওগুলার যে বিচি মানে সিডস কি করে আসতে পারে? আসতে পারে হচ্ছে বাই ভেরিয়াস মেথডস অফ ট্রান্সপোর্ট, এবং এটার জন্য দ্য ইকোলজি অফ দ্য সোর্স এরিয়া অ্যান্ড দ্যাট অফ দ্য রিসিপিয়েন্ট এরিয়া মাস্ট বি ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্স থাকতে হবে। ওকে? মানে ইকোলজি মানে এনভায়রনমেন্ট। সো সোর্স এরিয়ার আর মানে যেখান থেকে আসছে এবং যেখানে আসছে এই ২ টার ইকোলজি মানে এই ২ টার এনভায়রনমেন্ট অবশ্যই কিছুটা ইকুইভ্যালেন্ট হতে হবে। ২ টার এনভায়রনমেন্ট যদি ডিফারেন্ট হয় তাহলে তো এক জায়গার সিড অন্য জায়গায় খুব একটা কাজ হবে না আরকি। ওকে? আচ্ছা। সো দেয়ার ইস সাম ডিসপিউট অ্যাবাউট দ্য মেথড অফ ট্রান্সপোর্ট ইনভলভড। তো কি করে সিডস গুলা ট্রান্সপোর্ট হয় এটার ব্যাপারে ডিসপিউট আছে। ডিসপিউট মানে মতবিরোধ আছে আরকি। তো কি মতবিরোধ আছে এটা আমরা দেখে নেই। এখানে বলছে some biologists argue that ocean and air currents are responsible for the transport of plant seeds to Hawaii. কিছু বায়োলজিস্ট বলে যে ওশেন অ্যান্ড এয়ার কারেন্টস মানে বাতাসে এবং ওশেনের ফলে সিডস গুলো ট্রান্সপোর্ট হয়েছে। Yet the results of flotation experiments and the low temperatures of air currents cast doubt on this hypothesis. তো দেখেন এই জিনিসটা একটা হাইপোথিসিস যে এয়ার কারেন্টস আর ওশেনের কারণে সিডসটা ট্রান্সফার হয়েছে হাওয়াইতে। কিন্তু এখানে বলা হচ্ছে ইয়েট এখানে দেখেন এই সেন্টেন্সটা কিন্তু আগের সেন্টেন্সের একটা রিবাটাল, একটা কাউন্টার। ওকে? একটু রিবাটাল বা কাউন্টার যেটাই বলি আমরা। দেখানো হচ্ছে yet the flotation experiments, সো একটা প্রথমে হাইপোথিসিস দাঁড় করানো হলো যে এইভাবে হয়তো ট্রান্সপোর্ট হয়েছে, কিন্তু বলা হচ্ছে যে ফ্লোটেশনে কিছু এক্সপেরিমেন্ট এইটা
মানে এই হাইপোথিসিসকে প্রশ্নবিদ্ধ করে দেয় আরকি। এই হাইপোথিসিসকে প্রশ্নবিদ্ধ করে দেয়। ওকে। প্রশ্নবিদ্ধ করে দেয়। তারপরে বলছে মোর প্রবাবল মানে হচ্ছে তাহলে যেটা মোর প্রবাবল সেটা তাহলে কি? সো প্রথমত কি হলো দেখেন একটা হাইপোথিসিস দাঁড় করানো হলো। তারপর ঐটার রিবাটাল দেওয়া হলো। ঐটার উল্টা কোন হাইপোথিসিস হতে পারে এখন এটার কথা বলা হচ্ছে। মোর প্রবাবল ইস বার্ড ট্রান্সপোর্ট মানে পাখির দ্বারা যে ট্রান্সপোর্ট আ আইদার এক্সটার্নালি বাই accidental attachment of the seeds to feathers seeds গুলা যখন ফেদারে লেগে যায় বার্ডের ফেদারে লেগে যায় or internally by the swallowing of fruit and subsequent excretion of the seeds ওকে সো এখানে দেখেন আরেকটা হাইপোথিসিস হচ্ছে by birds externally and internally while it is likely that fewer variety of plant seeds have reached Hawaii externally than internally more varieties are known to be adapted to external than to internal transport ওকে? সো আশা করি এখানে কিছুটা আপনারা আইডিয়া পেয়েছেন যে প্যাসেজে কি বলা হচ্ছে। প্যাসেজে বলা হচ্ছে যে আপনার সিডস ল্যান্ডমাস থেকে হাওয়াইয়ান আইল্যান্ডসে সিডস গুলা কি করে ট্রান্সপোর্ট হলো এটার ব্যাপারে বিভিন্ন থিওরির ব্যাপারে বলা হয়েছে যে এইটা একটা থিওরি আছে ওইটার কিন্তু ওই থিওরিটা খুব একটা বেশি স্ট্রং না। তো এইটার উল্টা আরেকটা থিওরি আছে। ওকে? সো বিভিন্ন থিওরির কথা বলা হয়েছে এখানে। সো আমরা এখন দেখি কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে দ্য অথর অফ দ্য প্যাসেজ প্রাইমারিলি কনসার্নড উইথ তো এই যে প্যাসেজটা এই প্যাসেজের মেইন কনসার্নটা আসলে কি? মানে প্যাসেজটা আসলে কি বলতে চেয়েছে? কি নিয়ে আসলে বলছে? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। দেখি discussing different approaches biologists have taken to testing theories about the distribution of plants in Hawaii. এখন দেখেন এখানে কিন্তু ২ টা থিওরির ব্যাপারে বলা হয়েছে। কিন্তু different approaches biologists have taken to testing theories এই থিওরিজ গুলা টেস্ট করার জন্য বায়োলজিস্টরা মানে কি অ্যাপ্রোচ নিয়েছে এটার ব্যাপারে কিন্তু কোনো বিস্তারিত আলোচনা নাই। ওকে? এই থিওরিজ আর জাস্ট থিওরিজ গুলার ব্যাপারে বলা হয়েছে এখানে। ওকে? কিন্তু থিওরিজ টেস্টিং এর ব্যাপারে কিন্তু বলা হয়নি তেমন একটা। সো নাম্বার এ টা হবে না। নাম্বার বি টা দেখি ডিসকাসিং ওকে ওয়েট একটু পেনটা নেই আমি। ইয়েস। Discussing different theories about the transport of plant seeds to Hawaii. Yes, মানে এটা নাম্বার বি will be the correct answer. মানে এখানে ডিসকাসিং ডিফারেন্ট থিওরিজ বিভিন্ন থিওরি ডিসকাস করা হয়েছে এখানে অ্যাবাউট দ্য ট্রান্সপোর্ট অফ প্ল্যান্ট সিডস টু হাওয়াই মানে প্ল্যান্ট সিডস কি করে হাওয়াইতে ট্রান্সপোর্ট হলো এটার ব্যাপারে বিভিন্ন থিওরিজ আলোচনা করা হয়েছে এখন আমরা অন্য পয়েন্টস গুলোও দেখি ডিসকাসিং দ্য এক্সটেন্ট টু হুইচ এয়ার কারেন্টস আর রেসপন্সিবল ফর দ্য ডিসপার্সাল অফ প্ল্যান্ট সিডস টু হাওয়াই নো এটার ব্যাপারে বিস্তারিত আলোচনা করা নাই যে মানে কতটুকু এয়ার কারেন্টস কতটুকু রেসপন্সিবল এয়ার কারেন্টস কতটুকু রেসপন্সিবল এটার ব্যাপারে আলোচনা করা নাই এখানে জাস্ট বলা হয়েছে যে এয়ার কারেন্টস এর ব্যাপারে এটা একটা হাইপোথিসিস যে এয়ার কারেন্টস এর মাধ্যমেও ট্রান্সপোর্ট হতে পারে প্ল্যান্ট সিডস কিন্তু বলা হয়েছে যে এই থিওরিটা একটু প্রশ্নবিদ্ধ আর কি ঠিক আছে সো এইটা হবে না নাম্বার সি হবে না এও হবে না নাম্বার ডিটা রিজলভিং আ ডিসপিউট অ্যাবাউট দ্য অ্যাডাপ্টেবিলিটি অফ প্ল্যান্ট সিডস টু ব্লাড ট্রান্সপোর্ট না এখানে কোনো ডিসপিউট রিজলভ করা হয়নি আর কি বা এটা কিছুই বলা হয় না আর কি প্যাসেজে রিজলভিং আ ডিসপিউট অ্যাবাউট দ্য অ্যাবিলিটি অফ বার্ডস টু ক্যারি প্ল্যান্ট সিডস নাও এখানে কোনোই মতবিরোধ ডিসপিউট এখানে রিজলভ করা হয়নি সো দেখবেন এখন দেখেন এই যে নাম্বার ডি আর এখানে কিন্তু টোটালি আউট অফ কনটেক্সট বাট ইট ইজ টোটালি ইররেলেভেন্ট তো আপনারা যখন এরকম প্রবলেম সলভ করবেন এরকম দেখা যাবে আপনার অপশনের মধ্যে এমন অপশন থাকবে যেগুলো টোটালি ইররেলেভেন্ট জাস্ট দেওয়া হয়েছে আপনার টাইম নষ্ট করার জন্য বা আপনাকে একটু কনফিউজ করার জন্য ওকে সো এগুলো জিনিস আপনাদেরকে একটু বুঝতে শিখতে হবে আর কি ওকে অলরাইট তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারেক্ট আনসার উইল বি বি আচ্ছা আমরা এখন একটা কাজ করি নেক্সট প্রবলেমে চলে যাই এই প্রবলেমটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আচ্ছা আমরা দ্বিতীয় প্রশ্নতে চলে যাচ্ছি এটাও একটা ভেরি শর্ট প্যাসেজ ওকে তো এই প্যাসেজটা আমরা একটু পড়ে দেখি এবং অ্যানালাইজ করার চেষ্টা করি যে প্যাসেজে কি বলছে তো আমরা দেখি ওয়াজ ফিলিক্স মেন্ডেলসন এ গ্রেট কম্পোজার মানে সে কি একটা গ্রেট কম্পোজার ছিল অন ইটস ফেস দ্য কোয়েশ্চেন সিমস অ্যাবসার্ড অ্যাবসার্ড মানে কি হাস্যকর আর কি ঠিক আছে মানে প্রথমে তো একটা কোয়েশ্চেন যে ফিলিক্স সে কি একটা ভালো কম্পোজার ছিল তো অন ইটস ফেস দ্য কোয়েশ্চেন সিমস অ্যাবসার্ড মানে এটা হাস্যকর একটা কোয়েশ্চেন মনে হচ্ছে কেন one of the most gifted prodigies in the history of music he produced his first masterpiece at 16 ওকে সো এখানে বলা হচ্ছে কেন অ্যাবসার্ড এখন আমরা বুঝতে পারছি যে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট গিফটেড প্রডিজিজ ইন দ্য হিস্ট্রি অফ মিউজিক আর সে প্রথম মাস্টারপিস তৈরি করেছে হচ্ছে মাত্র 16 বছর বয়সে অ্যাট দ্য এজ অফ 16 ফ্রম দেন অন হি ওয়াজ রেকগনাইজড এজ অ্যান আর্টিস্ট অফ preternatural abilities not only as a composer but also as a pianist and conductor তো দেখেন সে হচ্ছে যে মাত্র
আর্টিস্ট যে ছিল তা না, সে যে কম্পোজার ছিল তা না, সে কিন্তু পিয়ানো বাজাতে পারতো এবং সে কন্ডাক্টরও ছিল। ঠিক আছে? মানে আপনার সে মাল্টি ট্যালেন্টেড আরকি। But Mendelssohn's enduring popularity has often been at odds, sometimes quite sharply with his critical standing. তো দেখেন তার অনেক পপুলারিটি বেশি ছিল, বাট ইট হ্যাজ বিন অ্যাট অডস উইথ হিজ ক্রিটিক্যাল স্ট্যান্ডিং। ক্রিটিক্যাল স্ট্যান্ডিং মানে কি? মানে যারা সমালোচনাকারী, যারা এক্সপার্ট, মানে যারা ক্রিটিক, তাদের মধ্যে তার পপুলারিটি বা তাদের মধ্যে মেন্ডেলসনের গ্রহণযোগ্যতা খুব একটা বেশি ছিল না আরকি, এটা বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে, "Despite great general acknowledgement of his genius, there has been a notable reluctance to rank him with, say, Schumann or Brahms." ঠিক আছে? সো এটা অ্যাকনলেজ করা হতো যে সে একটা জিনিয়াস, কিন্তু মানে সুমান অর ব্রাহ্মস, ঠিক আছে? এদের এদের স্তরে তাকে ফেলা হতো না। কেউ এদের স্তরে তাকে ফেলতে চেত না। As Hagen put it, Mendelssohn as a composer was a minor master, working on a small scale of emotion and texture. তো এখানে আমরা কি বুঝতে পারলাম? এখানে আসলে মেইনলি বলা হচ্ছে ফিলিক্স মেন্ডেলসনকে নিয়ে। ওকে? যে আসলে সে খুবই একটা গিফটেড কম্পোজার ছিল। ঠিক আছে? এবং সে শুধু যে একজন কম্পোজার ছিল তা না, সে পিয়ানো বাজাতে পারতো এবং কন্ডাক্টরও ছিল। ওকে? কন্ডাক্টর মানে কি আমি জানি না। মানে এটাও হয়তো একটা মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বাজাতে পারে। এরকম একটা মানুষ। ঠিক আছে? অ্যাজ আই সেড, মানে একদম অক্ষরে, অক্ষরে সবকিছু আপনাকে বুঝতে হবে তা কিন্তু না। ওকে? কিন্তু এখানে বলা হচ্ছে যে সে যত পপুলার ছিল, ওকে? সে পপুলার ছিল মানে নরমাল পাবলিকদের মধ্যে সে খুবই পপুলার ছিল। কিন্তু ক্রিটিকসদের মধ্যে, যারা সমালোচনাকারী, তাদের মধ্যে সে খুবই একটা বেশি মানে তার স্ট্যান্ডিংটা খুব একটা বেশি শক্ত ছিল না আরকি। তো এখানে বলা হচ্ছে যে ক্রিটিকসদের মধ্যে যারা সমালোচনাকারী, তারা তাকে জিনিয়াস মনে করত, কিন্তু সুমান অর ব্রাহ্মস এদের স্তরে ফিলিক্সকে ফেলতে চেত না। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে একটা ক্রিটিকসদের একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যে একটা কমেন্টের এক্সাম্পল। যে হ্যাগেন, সে হচ্ছে একটা ক্রিটিক আরকি। তো তার মন্তব্য কি মেন্ডেলসনের ব্যাপারে? সে বলছে যে মেন্ডেলসন ওয়াজ আ মাইনর মাস্টার ওয়ার্কিং অন এ স্মল স্কেল অফ ইমোশন অ্যান্ড টেক্সচার। ওকে? মানে খুব একটা বড় কোনো মাস্টার না, মাইনর মাস্টার। তো আশা করি কিছুটা আইডিয়া হয়েছে আপনাদের এই প্যাসেজটার ব্যাপারে। তো আমরা কোয়েশ্চেনটা দেখি। Select a sentence in the passage whose function is to indicate the range of Mendelssohn's musical talents. তো দেখেন এখানে কিন্তু আপনাকে কি করতে হবে? এটা একটা ভিন্নধর্মী একটা প্রশ্ন। তো এই প্রশ্নে আপনার কিন্তু কোনো অপশনস দেওয়া নাই। এখানে কি করতে বলেছে? যে প্যাসেজ থেকে আপনাকে একটা সেন্টেন্স চুজ করতে হবে। ওকে? যে সিলেক্ট আ সেন্টেন্স। সো এটাও আরসি বা রিডিং কম্প্রিহেনশনস এর কোয়েশ্চেনস এর একটা অপশন। ওকে? এরকমও কোয়েশ্চেন আসতে পারে যে আপনাকে আসতে পারে না, আসবে আরকি। ঠিক আছে? প্রত্যেকটা জিআরই এক্সামে আসে। এরকম একটা প্রশ্ন আসবে যে আপনাকে সেন্টেন্স চুজ করতে বলবে প্যাসেজ থেকে। যেরকম এই যে এখানে চুজ করতে বলেছে আপনাকে। তো কিরকম সেন্টেন্স আপনাকে চুজ করতে বলেছে? এখানে বলেছে, হুজ ফাংশন ইস টু ইন্ডিকেট দ্য রেঞ্জ অফ মেন্ডেলসনস মিউজিক্যাল ট্যালেন্টস। ঠিক আছে? মানে মেন্ডেলসনস মিউজিক্যাল ট্যালেন্টস এর রেঞ্জ ইন্ডিকেট করে, এরকম একটা সেন্টেন্স তুমি চুজ করো বা সিলেক্ট করো। The correct answer will be এই যে from then on. From then on, he was recognized as an artist of preternatural abilities, not only as a composer, but also as a pianist and conductor. তো দেখেন এখানে তার রেঞ্জ মানে কি? মানে বিস্তর, মানে তার যে ট্যালেন্ট অনেক বিস্তর ছিল। এই সেন্টেন্সটাই বুঝানো হয়েছে। যে সে যে আসলে মানে শুধু কম্পোজার ছিল না, সে যে একটা পিয়ানিস্ট ছিল এবং আ কন্ডাক্টরও ছিল। ওকে? মানে তার যে এত মানে তার ট্যালেন্টের বিস্তৃতি যে অনেক বেশি ছিল, এটা এখানে বোঝানো হয়েছে। ওকে? সো দ্যা কারেক্ট আনসার উইল বি দিস সেন্টেন্স, ফ্রম দেন অন থেকে এই পর্যন্ত। তো যখন আপনারা জিআরই এক্সাম দিবেন, তখন জাস্ট এই সেন্টেন্সের উপরে ক্লিক করবেন। তাহলেই হয়ে যাবে। ওকে? সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা। যদি না বুঝতে পারেন বা কোনো প্রবলেম যদি আপনাদের ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই ইয়েতে বলতে পারেন। আপনারা চ্যাটে বলতে পারেন বা হচ্ছে কমেন্টে বলতে পারেন। অলরাইট। আমরা লাস্ট একটা প্রবলেম দেখব। আচ্ছা, এটা হচ্ছে একটা ভেরি শর্ট একটা প্যাসেজ। ঠিক আছে? শর্ট একটা প্যাসেজ। এখানে হচ্ছে মেইনলি লজিক বেসড আরকি একটা কোয়েশ্চেন। তো এখানে দেখেন, in 1998 the United States Department of Transportation received nearly 10,000 consumer complaints about airlines. তো এখানে বলা হচ্ছে যে 1998 এ একটা ডিপার্টমেন্ট, ইউএস ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন রিসিভ 10,000 কাস্টমার কমপ্লেইন্টস, মানে এতগুলো কমপ্লেইন্ট তারা পেয়েছে 10,000। তো এখানে 1999 এ ইট রিসিভড ওভার 20,000। তো দেখেন 1998 এ তারা কমপ্লেইন্ট পেয়েছিল 10,000, 1999 এ তারা পেয়েছিল 20,000।
Moreover, the number of complaints per 1 lakh passengers also more than doubled. ঠিক আছে? মানে এখানে দেখেন সংখ্যাও বেড়েছে। প্রথমে ছিল 10,000 পরে হয়েছে 20,000। আর নাম্বার অফ কমপ্লেইন্টস পার 1 লাখ প্যাসেঞ্জার্স অলসো মোর দ্যান ডাবলড। মানে কমপ্লেইন্টের যে কমপ্লেইন্টের যে কনসেন্ট্রেশন ওটাও বেড়েছে আরকি। মানে কমপ্লেইন্টস পার 1 লাখ প্যাসেঞ্জার্স অলসো ডাবলড। এটা এমন না যে প্যাসেঞ্জার বেড়েছে এই কারণে কমপ্লেইন বেড়েছে এরকম না। নাম্বার অফ কমপ্লেইন্টস পার 1 লাখ প্যাসেঞ্জার্স ইট অলসো ডাবলড। In both years, the vast majority of complaints concern flight delays, cancellations, mishandled baggage, and customer service. The complaints mainly কি নিয়ে? Flight delays, cancellations, mishandled baggage, and customer service. যেটা আমাদের complaint থাকে আর কি, common complaint. Clearly, therefore, despite the United States industry's serious efforts to improve performance in these areas, passenger dissatisfaction with airline service increased significantly in 1999. তো দেখেন ফাইনালি এখানে একটা কনক্লুশন দাঁড় করানো হয়েছে যে যদিও এই যে ইউনাইটেড স্টেটস এয়ারলাইন ইন্ডাস্ট্রি তারা অনেক এফোর্ট দিচ্ছে টু ইমপ্রুভ পারফরমেন্স, ঠিক আছে, যদিও তারা অনেক এফোর্ট দিয়েছে তবুও প্যাসেঞ্জার ডিসস্যাটিসফ্যাকশন যেটা সেটা বেড়েই চলেছে। ওকে, সো প্যাসেজে আসলে কি বলা হচ্ছে, প্রথমে ছিল 10,000 পরে হয়েছে 20,000 কমপ্লেইন। ওকে, এবং পার 1 লাখ কমপ্লেইনস, পার 1 লাখ প্যাসেঞ্জার্স কমপ্লেইনসও ডাবল হয়েছে এবং কোন কোন কারণে কমপ্লেন্স হয়েছে এটাও বলা হয়েছে এবং লাস্টলি একটা কনক্লুশন বলা হয়েছে যে যদিও এই যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি অনেক এফোর্ট দিয়েছে টু ইমপ্রুভ পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য, তবুও প্যাসেঞ্জার ডিসস্যাটিসফ্যাকশন মানে অসন্তোষ এটা বেড়েই চলেছে। ওকে, মানে বেড়েছে আর কি, 1999-এ অনেক বেড়েছে। তো এখানে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইফ ট্রু মোস্ট সিরিয়াসলি উইকেন্স দ্য আর্গুমেন্ট। তো এইটার মধ্যে এরকম মানে এই অপশনসগুলোর মধ্যে কোনটা যদি সঠিক হয়ে থাকে, ইফ ট্রু যদি সঠিক হয়ে থাকে তাহলে এই আর্গুমেন্টটাকে উইক করে দেয়। আর্গুমেন্টটা কি? আর্গুমেন্ট হচ্ছে যে যদিও এই যে লাস্টের লাইনটা হচ্ছে আর্গুমেন্ট যে প্যাসেঞ্জার ডিসস্যাটিসফ্যাকশন অনেক বেড়েছে যদিও ইউএস এই যে এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি অনেক এফোর্ট দিয়েছে টু ইমপ্রুভ পারফরমেন্স। ওদের পারফরমেন্সের ইমপ্রুভমেন্টের প্রতি এফোর্টের পরেও অনেক প্যাসেঞ্জার ডিসস্যাটিসফ্যাকশন বেড়েছে। তো এটা হচ্ছে আর্গুমেন্ট। তো এই আর্গুমেন্টটা উইক করে দেয় কোন অপশনটা? ওকে, সো তো কারেক্ট আনসার হবে নাম্বার ডি এখানে, ঠিক আছে। কেন কারেক্ট আনসার হবে এটা আমি বলে দেই। এখানে বলা আছে দ্য অ্যাপিয়ারেন্স in 1999 of many new internet sites that relay complaints directly to the Department of Transportation had made filing a complaint about airlines much easier for consumers than ever before. তো দেখেন এখানে বলা হচ্ছে যে ইন্টারনেট আসার ফলে তারা ইজিলি কমপ্লেন করতে পারে। ওকে, সো এই জিনিসটা এই যে ইন্টারনেট সাইট আসার ফলে তারা অনেক ইজিলি কমপ্লেন করতে পারে, এই জিনিসটাই আর্গুমেন্টটা উইক করে দিচ্ছে। কেন উইক করে দিচ্ছে? আর্গুমেন্টটা ছিল যে যেহেতু মানে প্যাসেঞ্জার ডিসস্যাটিসফ্যাকশন বাড়ছে এই কারণেই হচ্ছে কমপ্লেন বাড়ছে। যেহেতু প্যাসেঞ্জার মানে অনেক বেশি অসন্তুষ্ট হচ্ছে এই কারণেই আরো বেশি কমপ্লেন বাড়ছে। কিন্তু এই আর্গুমেন্টটা উইক হয়ে যাচ্ছে এখানে কেন? এই আর্গুমেন্ট থেকে আমরা বুঝতে পারি যে না, আসলে প্যাসেঞ্জার ডিসস্যাটিসফ্যাকশন বাড়ছে যে এরকম না আসলে। মানে আসলে যেটা হয়েছে যে ইন্টারনেট সাইট আসার ফলে প্যাসেঞ্জারের কমপ্লেইন করাটা অনেক ইজি হয়ে গেছে। তারা ইজিলি কমপ্লেইন করতে পারছে। ওকে, আগে যেহেতু ইন্টারনেট সাইটস ছিল না, সো তারা ইজিলি কমপ্লেইন করতে পারত না বা ডিরেক্টলি কমপ্লেইন করতে পারত না টু দ্য ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন। কিন্তু এখন ইন্টারনেট সাইট আসার ফলে তারা ডিরেক্টলি ইজিলি কমপ্লেইন করতে পারে। সো এই ইজিনেস আসার ফলেই, এই কমফোর্ট আসার ফলেই নাম্বার অফ কমপ্লেইন্টস অনেক বেড়েছে। ওকে, সো নাম্বার ডিটাই যেটা করে সেটা হচ্ছে এই লাস্টের লাইনের যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্টটাকে উইক করে দেয়। আমরা অন্যান্য পয়েন্টসও একটু দেখি, অন্যান্য অপশনসগুলা। Although the percentage of flights that arrived on time dropped slightly overall from 77% in 1998 to 76% in 1999, some United States Airlines 1999 on-time rate was actually better than আচ্ছা এটাও টোটালি irrelevant. নাম্বার বিটা দেখি, the number of passengers flying on United States Airlines was significantly higher. Doesn't matter. ঠিক আছে? কারণ এখানে বলা হচ্ছে যে নাম্বার অফ প্যাসেঞ্জার্স অনেক বেড়েছে। সো নাম্বার অফ প্যাসেঞ্জার্স বাড়লেও তো মানে কোনো সমস্যা নাই। কারণ এখানে বলা হচ্ছে যে নাম্বার অফ কমপ্লেইন্টস পার 1 লাখ প্যাসেঞ্জার্স ইনক্রিজড। ওকে, সো প্যাসেঞ্জার বেড়েছে বলেই যে কমপ্লেইন বেড়েছে এরকম তো না। ওকে, সো কারণ নাম্বার অফ কমপ্লেইন্টস পার 1 লাখ প্যাসেঞ্জার্স এটাও তো ডাবল হয়েছে। আচ্ছা, fewer bags per 1,000 passengers flying on United States Airlines were lost or delayed in 1999 than in 1998. Doesn't matter. Okay, so correct answer will be D. Okay, so এই তো আমরা আজকে 3টা প্রবলেম সলভ করলাম। অ্যান্ড আপনাদের যদি
কোনো আপনাদের যদি কোনো কোয়েশনস থাকে এবং কোয়েরিজ থাকে, আপনারা ওস্তাদকে রিচ আউট করতে পারেন অ্যান্ড দে উইল রিচ আউট টু মি। ওকে? সো আশা করি আ I'll see you all in the coming classes. সো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই পর্যন্তই।